প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করছো। মাধ্যমিক পর্যায়ে আমার ঘরে আমার স্কুল দূরশিক্ষণ কার্যক্রম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। উপস্থাপনায় আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, রসায়ন বিভাগ, কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসের শুরুতে লক্ষ্য করছো এটি একটি পরমাণুর ইলেকট্রনিক মডেল। এখন প্রশ্ন হলো, বলো তো শিক্ষার্থীরা, এটি কোন পরমাণুর ইলেকট্রনিক মডেল? হ্যাঁ, এটি সোডিয়াম পরমাণুর ইলেকট্রনিক মডেল। এবার বলো, সোডিয়াম একটি কি ধরনের পরমাণু? সোডিয়াম একটি ধাতব পরমাণু। এই ধাতব পরমাণু কি করে? এই ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। ঠিকই বলেছ। এবার আসো, আমরা পাশে দেখো আরেকটি পরমাণুর ইলেকট্রনিক মডেল তোমরা লক্ষ্য করছো। শিক্ষার্থীরা বলো তো, এটি কোন পরমাণুর ইলেকট্রনিক মডেল? এটি ক্লোরিন পরমাণুর ইলেকট্রনিক মডেল। এই ক্লোরিন একটি কি ধরনের পরমাণু? এই ক্লোরিন একটি অধাতব পরমাণু। এই অধাতব পরমাণু কি করে? ইলেকট্রন গ্রহণ করে। এবার আমরা দেখি, চলো, যে সোডিয়াম ও ক্লোরিন পরমাণু কিভাবে ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ করে। দেখো, সোডিয়াম পরমাণু তার সর্বস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে দান করছে এবং দান করার ফলে সোডিয়াম প্লাস আয়নে এবং ক্লোরিন মাইনাস আয়ন, অর্থাৎ সোডিয়াম প্লাস অর্থাৎ কিসে বলতো? সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এই সোডিয়াম এবং ক্লোরাইড আয়নে পরিণত হওয়ার মাধ্যমে দেখো পরস্পর সাথে কি করছে? কাছাকাছি আসছে এবং এক ধরনের বন্ধন গঠন করার চেষ্টা করছে। তাহলে আমরা বলতে পারি, দেখো, ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলে কি ধরনের বন্ধন সৃষ্টি হয়? হ্যাঁ, এটি একটি আয়নিক বন্ধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকের পাঠের বিষয় আয়নিক বন্ধন। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রত্যেক বছরই বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায়, যা তোমাদের বোর্ড পরীক্ষায় খুব উপকারে আসবে। চলো আমরা ক্লাসটি দেখার চেষ্টা করি এবং প্রথমে আমরা জেনে নিই, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি শিখবে? ক্যাটায়ন কি তা বলতে পারবে? ধাতুসমূহ ক্যাটায়নে পরিণত হয় কেন তা বলতে পারবে? অধাতব পরমাণুসমূহের ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারবে। আয়নিক বন্ধন সৃষ্টির প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, চিত্রের পরমাণুটি কোন পরমাণুর ইলেকট্রনিক মডেল? হ্যাঁ, তোমরা এটা দেখছো। দেখো, তার সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি এবং দেখো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে দুইটি, মোট ইলেকট্রন সংখ্যা 3টি এবং কেন্দ্রে প্রোটন সংখ্যা দেখো 3টি। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে লিথিয়াম পরমাণুর ইলেকট্রনিক মডেল। এখন আমরা একটু জেনে নিই
যে পরমাণুটির নিউক্লিয়াসে ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন আছে কতটি? প্রোটন আছে 3টি। এবং সর্বস্থিত শক্তি স্তরে অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন আছে কতটি? ইলেকট্রন আছে 3টি। তাহলে পরমাণুটির আধান আমরা কিভাবে হিসাব করতে পারি? দেখো যে 3টি প্রোটনের আধান +3 এবং 3টি ইলেকট্রনের আধান -3। তো আমরা জানি, দেখো প্রোটনের আধান ধনাত্মক এবং ইলেকট্রনের আধান ঋণাত্মক। সেই ক্ষেত্রে দেখো 3টি প্রোটনের আধান +3 এবং 3টি ইলেকট্রনের আধান -3। তাহলে মোট আধান অর্থাৎ +3 এবং -3 পরস্পরের সাথে যদি যোগ করা হয় তাহলে দেখো মোট আধান 0 হয়। তাহলে আমরা বলতে পারি যে পরমাণুটি অর্থাৎ লিথিয়াম পরমাণুটি আধান নিরপেক্ষ। শুধু লিথিয়াম পরমাণু না, প্রত্যেকটি পরমাণুই আধান নিরপেক্ষ, কারণ প্রত্যেকটি পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা যা এবং অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সংখ্যাও তাই, যার কারণে প্রত্যেকটি পরমাণুই আধান নিরপেক্ষ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমরা লিথিয়াম পরমাণু দেখতে পাচ্ছ এবং লিথিয়াম পরমাণু তার সর্বস্থিত শক্তি স্তর থেকে দেখো একটি ইলেকট্রন ত্যাগ করে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রনিক কাঠামো অর্জন করছে এবং হিলিয়ামের ইলেকট্রনিক কাঠামো অর্জনের মাধ্যমে লিথিয়াম আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে আমরা দেখো লিথিয়াম একটি নিরপেক্ষ ধাতব পরমাণু। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করছে। কোন নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়ামের নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রনিক মডেল অর্জন করছে এবং ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, অর্থাৎ লিথিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করো যে লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে, আমরা বিক্রিয়াটি লক্ষ্য করলাম এবং এখান থেকে আমরা ক্যাটায়নের সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ এই ধনাত্মক আয়নের মাধ্যমে লিথিয়াম পরমাণু ক্যাটায়নে পরিণত হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞাটি একটি লিখে নাও। ধাতুসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যে ধনাত্মক আয়নের সৃষ্টি করে তাকে ক্যাটায়ন বলে। এরপরে তোমরা লক্ষ্য করছো, হ্যাঁ তোমরা এটি একটি পিরিয়ডিক টেবিল, তবে এটি পিরিয়ডিক টেবিলের খণ্ডাংশ। তো এখান থেকে আমরা জানার চেষ্টা করি। দেখো পর্যায়ে অর্থাৎ বাম থেকে ডানে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। হ্যাঁ লক্ষ্য করো, এখানে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল এবং বাম থেকে ডানে ধাতব ধর্ম হ্রাস পাচ্ছে। আমরা একটু লক্ষ্য করি যে তাহলে আমরা ধাতব ধর্মের ক্ষেত্রে আমরা যে জিনিসটা প্রথমে জেনে নিব সেটা হচ্ছে ধাতু কি। যে সকল পরমাণু সর্বশেষ শক্তি স্তরে একটি, দুইটি, তিনটি ইলেকট্রন বিদ্যমান তাকে ধাতু বলে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সর্বস্থিত শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে একটি, দুইটি অথবা তিনটি। সেক্ষেত্রে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সর্বস্থিত শক্তি স্তরে সোডিয়ামের ইলেকট্রন আছে একটি, ম্যাগনেসিয়ামের দুইটি এবং অ্যালুমিনিয়ামের তিনটি। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু। তারপরে আসো আমরা অধাতু কি একটু জেনে নিই, যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 5টি, 6টি, 7টি ইলেকট্রন বিদ্যমান তাকে অধাতু বলে। তাহলে তোমরা লক্ষ্য করো যে তৃতীয় পর্যায়ের অধাতু কোনগুলি? দেখো ফসফরাস, সালফার, ক্লোরিন। ফসফরাস, সালফার এবং ক্লোরিন। ফসফরাসের সর্বস্থিত শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টি, সালফারের 6টি এবং ক্লোরিনের 7টি। তাহলে এই তিনটি পরমাণুকে আমরা কি বলবো? অধাতু।
এখন দেখো আকার পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তোমরা চতুর্থ অধ্যায়ে যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর সমূহ কেন হ্রাস পায় সেটা তোমরা অলরেডি শিখে ফেলেছো বা তোমরা এটা জানো। এখন আমি এটাই অন্তত তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে প্রথম হলো দেখো তৃতীয় পর্যায়ের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এই ক্ষেত্রে দেখো এই পরমাণুগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে পরমাণুর দেখো আকার হ্রাস পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই পরমাণুর আকার হ্রাস পাওয়ার কারণ কি? আবার দেখো যে ডান থেকে বামে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা একটু জেনে নিই কেন এই বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাচ্ছে এবং ডান থেকে বামে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে আকার বড় হওয়ার কারণে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকে। দেখো তোমরা লক্ষ্য করো আকার, যেমন সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে সোডিয়াম পরমাণু দেখো আকার বড়। এই ক্ষেত্রে দেখো সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি এবং এই একটি ইলেকট্রন কেন্দ্রের নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করছে। এবং দেখো বাম থেকে ডানে গেলে পরমাণুর সমূহ দেখো শক্তি স্তর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু কেন্দ্রের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সর্বস্থ শক্তি স্তর অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এই পরমাণুর আকার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রের নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমরা এটা বলছি দেখো আকার বড় হওয়ার কারণে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকে এবং নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম হয়। এই জন্য ধাতু কিন্তু সর্বস্থ শক্তি স্তর থেকে সহজে ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারে, কিন্তু অধাতুগুলো কিন্তু তার সর্বস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন সহজে ত্যাগ করতে পারে না। তো আমরা এখান থেকে বলতে পারি দেখো আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এখন প্রশ্ন হচ্ছে আয়নীকরণ শক্তিটা কি? এটিও তোমরা আগের অধ্যায়ে অর্থাৎ চতুর্থ অধ্যায়ে শিখেছ যে কোনো অবস্থায় কোনো পরমাণুর সর্বস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নীকরণ শক্তি বলে। তাহলে দেখো সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে তার সর্বস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরানো সহজ। কেন সহজ? কারণ সোডিয়াম পরমাণুর আকার বড় আর নিউক্লিয়াস থেকে এবং সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণও কম, যার কারণে সহজেই সর্বস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেওয়া সম্ভব। কিন্তু বাম থেকে ডানে দেখো আয়নীকরণ শক্তির মান কিন্তু বৃদ্ধি পায় এবং ডান থেকে বামে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়, যার কারণে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতব পরমাণুর আয়নীকরণ শক্তি তুলনামূলকভাবে হ্রাস পায়। তো এবার আমরা লক্ষ্য করো যে সোডিয়াম পরমাণু তার সর্বস্থ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে সে কি করবে? পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জনের মাধ্যমে সে হচ্ছে সোডিয়াম আয়নে পরিণত হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলেই ধাতুগুলো তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ক্যাটায়নে পরিণত হতে পারে। এই কারণেই ধাতুগুলো মূলত ক্যাটায়নে পরিণত হয়। তাহলে ধাতু কেন ক্যাটায়নে পরিণত হয় তোমরা বুঝতে পেরেছ? প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা খাতা কলম বের করে বসে যাও, এই একক কাজটি লেখো যে উদ্দীপকের পরমাণুটি কিভাবে ক্যাটায়নে পরিণত হয় ব্যাখ্যা করো।
অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকের পরমাণুটি সোডিয়াম, এই সোডিয়াম পরমাণুটি কিভাবে ক্যাটায়নে পরিণত হয় ব্যাখ্যা করো। আশা করি সবাই লিখতে পেরেছ। এখন আবারও আমরা সেই পিরিয়ডিক টেবিলের খণ্ডাংশটি লক্ষ্য করছি। খেয়াল করো যে একই পর্যায়ে আবার দেখো বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, এটা তোমরা জেনেছো। সেই ক্ষেত্রে দেখো ধাতু থেকে অধাতুতে রূপান্তরিত হচ্ছে এবং এই অধাতু সমূহের আকার দেখো ছোট। এখন প্রশ্ন হচ্ছে অধাতু সমূহের আকার ছোট কেন? আমি আগেই বলেছি দেখো যে বাম থেকে ডানে গেলে পরমাণু সমূহের শক্তি স্তর সংখ্যা বাড়ে না, কিন্তু কেন্দ্রের প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে অর্থাৎ নিউক্লিয়াসের সাথে সর্বস্থ ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়। এর বৃদ্ধির কারণে আকার ছোট হয়ে যায়। দেখো একটু লিখে নাও যে অধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি এবং ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি। এই বেশির কারণেই এই অধাতু সমূহের আকার ছোট হয়, হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি এই অধাতু সমূহের আকার ছোট হওয়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রনের প্রতি আসক্তি। তো দেখো যেহেতু আকার ছোট হচ্ছে, সে সহজে কি করবে, নিউক্লিয়াস এবং সর্বস্থ শক্তি স্তর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায়, যার কারণে সর্বস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন কিন্তু সহজে এই অধাতুগুলো ত্যাগ করতে চাবে না। আর যার কারণেই সর্বস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ না করার কারণেই কিন্তু সে কি করবে, ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে যাবে। অর্থাৎ ফসফরাস, সালফার, ক্লোরিন এই পরমাণুগুলো ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণ করার কারণেই এদের কিন্তু আসক্তি বৃদ্ধি পায়। তাহলে তোমরা লক্ষ্য করো যে ক্লোরিন তার সর্বস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করবে না, কারণ এই ত্যাগ করার জন্য বেশি শক্তির প্রয়োজন, যেটি ক্লোরিনের ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে আমরা বলতে পারি যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া যায় না। এ কারণে অধাতুগুলো সাধারণত ধনাত্মক আধান তথা ক্যাটায়ন তৈরি করে না। আমি আবারও বলি যে কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া যায় না। এই কারণেই অধাতুগুলো সাধারণত ধনাত্মক আধান তথা ক্যাটায়ন তৈরি করে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো অধাতুগুলো কেন ক্যাটায়ন তৈরি করে না। এখন দেখো তোমরা লক্ষ্য করছো একটি ক্লোরিন পরমাণুর ইলেকট্রনিক মডেল। এই ক্লোরিন দেখো অধাতু, যার কারণে কি করবে, সে সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রন সে ত্যাগ করবে না, তবে সে গ্রহণ করবে। তো এই ক্লোরিন একটি কি ধরনের পরমাণু, অধাতব পরমাণু। তাহলে ইলেকট্রন গ্রহণের ফলে ক্লোরিন পরমাণু দেখো সর্বস্থ শক্তি স্তরের ইলেকট্রন আছে 7টি এবং একটি ইলেকট্রন গ্রহণ করার সাথে সাথে দেখো অষ্টপূর্ণ করলো এবং পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রনিক কাঠামো অর্জন করলো। এর আর্গনের ইলেকট্রনিক কাঠামো অর্জনের ফলে ক্লোরিন দেখো ক্লোরাইড আয়নে পরিণত হলো। তাহলে ক্লোরাইড আয়ন অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। এখন তোমরা বলতে পারবে দেখো ক্লোরিন কেন ঋণাত্মক আয়নে পরিণত হচ্ছে। কারণ ক্লোরিনের দেখো কেন্দ্রে প্রোটন আছে হচ্ছে 17টি, আর বাইরে একটি ইলেকট্রন গ্রহণের ফলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি, যার কারণে একটি ইলেকট্রন বেশি আছে। আর এই কারণেই আর ইলেকট্রনের আধান ঋণাত্মক, যার কারণে হচ্ছে ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হলো। তাহলে তোমরা বিক্রিয়াটি লক্ষ্য করো, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অধাতুসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যে ঋণাত্মক আয়নের সৃষ্টি করে তাকে অ্যানায়ন বলে।
আর অ্যানায়নের কিভাবে সৃষ্টি হয়? ইলেকট্রন গ্রহণের ফলে এদের নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক প্রোটন সংখ্যার চেয়ে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, ফলে সামগ্রিকভাবে অধাতব পরমাণুসমূহ ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। এভাবেই অ্যানায়নের সৃষ্টি হয়। তাহলে আমরা এই ক্লোরিন পরমাণুর আধান হিসাবটা আমরা একটু জেনে নিই যে 17টি প্রোটনের আধান প্লাস 17 এবং 18টি ইলেকট্রনের আধান মাইনাস 18, যার কারণে দেখো মোট আধান -1, যার কারণে এই ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক আধানে পরিণত হয়। এবার তোমরা লক্ষ্য করছো, দেখো সোডিয়াম তার সর্বোচ্চ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করে সোডিয়াম পরমাণু তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রনিক কাঠামো অর্জনের মাধ্যমে ক্যাটায়নে পরিণত হচ্ছে। একইভাবে দেখো আর্গন অর্থাৎ ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণের পরে তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের ইলেকট্রনিক কাঠামো অর্জনের মাধ্যমে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এই সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পরের মধ্যে আকর্ষণের মাধ্যমে এক ধরনের বন্ধন সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই আকর্ষণ বলটাকে আমরা বলতে পারি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। তাহলে এই সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন এবং ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন পরস্পরের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। তাহলে আমরা একটু লক্ষ্য করব বিক্রিয়াটি। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। তাহলে বিক্রিয়াটি সামগ্রিকভাবে সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়ন ইকুয়াল দেখো সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করছে। শিক্ষার্থীরা, তোমরা একটি ভিডিও লক্ষ্য করো বা এই ভিডিওটির মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, তোমাদের এই আয়নিক বন্ধন গঠনের প্রক্রিয়াটি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। Ionic bonding occurs between two atoms when one of the atoms has sufficient strength of attraction to remove an electron from the other atom. A sodium atom has one valence electron, with a stable energy level below containing 8 electrons. A chlorine atom has 7 valence electrons. If the atoms collide with sufficient energy, the chlorine atom will remove the electron from the sodium. The sodium atom loses its only valence electron and becomes a positively charged sodium ion. The energy level below now provides sodium with its stable octet. The extra electron completes a stable octet for chlorine, which becomes a negatively charged chloride ion. তাহলে আমরা এখান থেকে আয়নিক যৌগের সংজ্ঞা দিতে পারি। তোমরা সংজ্ঞাটি লিখে নাও যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর যে সকল যৌগে এ ধরনের বন্ধন গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। আমি সংজ্ঞাটি আবারও বলি, তোমরা লিখে নাও যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে এবং অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর যে সকল যৌগে এই ধরনের বন্ধন গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। দেখো, অনুরূপভাবে আমরা তোমরা লক্ষ্য করো যে ম্যাগনেসিয়াম পরমাণু তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন অক্সিজেন পরমাণুকে দান করছে। দান করে ম্যাগনেসিয়াম 2+ আয়ন এবং
অক্সিজেন পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণের ফলে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়ে পরস্পরের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ গঠন করছে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড অণু গঠন করছে। তাহলে আমরা বিক্রিয়াটি একটু দেখে নিই যে ম্যাগনেসিয়াম সর্বস্থিত শক্তিস্থা থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হচ্ছে এবং ম্যাগনেসিয়ামের ত্যাগকৃত দুইটি ইলেকট্রন অক্সিজেন গ্রহণ করে অক্সিজেন 2- আয়ন অর্থাৎ অ্যানায়নে পরিণত হচ্ছে। এবং সামগ্রিকভাবে বিক্রিয়াটি যদি তোমরা লক্ষ্য করো যে ম্যাগনেসিয়াম অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক যৌগ গঠন করছে। তাহলে তোমরা এখান থেকে যে ম্যাগনেসিয়াম অক্সাইড একটি আয়নিক যৌগ তা সহজে তোমরা ব্যাখ্যা করতে পারবে। এখন দুইটি বাড়ির কাজ তোমরা লিখে নাও। 1 নম্বর, যে ক্লোরিন পরমাণু ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টি করে কেন ব্যাখ্যা করো। আবার বলি, যে ক্লোরিন পরমাণু ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টি করে কেন ব্যাখ্যা করো। এবং ম্যাগনেসিয়াম অক্সাইড অণু কি ধরনের বন্ধন বিদ্যমান, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড অণুতে কি ধরনের বন্ধন বিদ্যমান বিশ্লেষণ করো। তোমরা বাড়ির কাজ দুটি অবশ্যই লিখেছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।